মেডিকেল সায়েন্সে মানে ধরুন চিকিৎসা বিজ্ঞানে সব কিছুর কিন্তু একটা বেশ নির্দিষ্ট উত্তর থাকে। ধরুন কারো হাত ভেঙেছে, তো এক্স রে রিপোর্টে সাদা দাগ দেখে একজন ডাক্তার খুব সহজেই বলে দিতে পারেন যে সমস্যাটা ঠিক এখানে। হিসাব খুব পরিষ্কার, ভাঙা অথবা না ভাঙা। কিন্তু যখন আমরা বৈশ্বিক অর্থনীতি আর আন্তর্জাতিক কূটনীতির জগতে পা রাখি, তখন তখন মনে হবে সেই এক্স রে মেশিনটা যেন পুরোপুরি নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, একদমই। কারণ একটা রাষ্ট্রের অর্থনীতি বা কূটনীতিকে আসলে কোনো নির্দিষ্ট ছকে ফেলা যায় না। এখানে সাদা কালো বলে কিছু নেই, পুরোটাই একটা ধূসর ক্ষেত্র বলা যায়। ঠিক। আর আন্তর্জাতিক সম্পর্ক তো প্রতিনিয়ত বদলাচ্ছে, এর ভেতরের সমীকরণগুলো ভীষণ জটিল। তো আজকের এই বিস্তারিত বিশ্লেষণে আমরা মূলত সেই ধূসর জায়গাটাকে একটু তলিয়ে দেখার চেষ্টা করব। আমাদের হাতে থাকা সোর্স ম্যাটেরিয়ালে আজ বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণকারী বেশ কিছু ভারী ভারী নাম রয়েছে। যেমন ধরুন বিভিন্ন আন্তর্জাতিক ব্যাংক, ইউরোপিয়ান ইউনিয়ন বা ইইউ, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা ডব্লিউটিও এবং D8। এই নামগুলো তো খবরের কাগজে প্রায়ই দেখা যায়। হ্যাঁ, যারা নিয়মিত বিশ্ব অর্থনীতি বা ভূ রাজনীতির খবর পড়েন, তাদের কাছে অনেক সময়ই এই নামগুলোকে স্রেফ একটা আদ্যক্ষরে জগাখিচুড়ি বা অ্যালফাবেট স্যুপ বলে মনে হতে পারে। মানে খবরের কাগজে বা টিভিতে এনডিবি, AIIB, ইইউ, ডব্লিউটিও এই নামগুলো এমনভাবে বলা হয় যেন এগুলো শুনতে প্রায় একই রকম। তা তো বটেই। সাধারণ মানুষের কাছে এগুলো জট পাকিয়ে যাওয়াটাই স্বাভাবিক। একদম। তাই আজকের আলোচনার মূল লক্ষ্য হল শুধু এই নিরস নামগুলো মুখস্থ করা নয়, বরং এই প্রতিষ্ঠানগুলো আসলে কিভাবে কাজ করে, দেশগুলো কেন নিজেদের স্বার্থে একত্রিত হয়ে জোট বাঁধে, আর বিশ্ব অর্থনীতিতে এদের আসল প্রভাবটা কোথায়, সেই মেকানিজমটা খুব সহজভাবে বোঝা। আর তথ্যের এই যুগে কেবল জোটগুলোর নাম বা আদ্যক্ষর জানাটা আসলে যথেষ্টও নয়, বরং এই জোটগুলোর মূল চালিকা শক্তি কি, কেন তারা গঠিত হলো এবং তারা কিভাবে একে অপরের সাথে যুক্ত, সেই বৃহত্তর প্রেক্ষাপট বুঝতে পারাটাই হলো আসল বিশ্লেষণ। তো চলুন অর্থনীতির চালিকা শক্তি মানে আন্তর্জাতিক ব্যাংকগুলো নিয়েই শুরু করা যাক। সোর্স নোটে 3টি প্রধান ব্যাংকের কথা আছে। প্রথমটি হল এনডিবি বা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, যার সদর দপ্তর চীনের সাংহাইতে। এটি মূলত ব্রিক্সভুক্ত দেশগুলোর প্রতিষ্ঠিত। আচ্ছা। দ্বিতীয়টি হল AIIB বা এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক। এর সদর দপ্তরও কিন্তু চীনে, তবে বেজিংয়ে। আর তৃতীয়টি হল AFDB বা আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক, যার সদর দপ্তর আইভরি কোস্টের আবিদজানে। এখন এই ব্যাংকগুলোর কাজের ধরন বুঝতে একটা পরিচিত তুলনা টানা যেতে পারে বোধহয়। হ্যাঁ, একটা সাধারণ উদাহরণ দিলে বুঝতে সুবিধা হয়। আমাদের দৈনন্দিন জীবনে ধরুন সমবায় সমিতি বা ক্রেডিট ইউনিয়নগুলো যেভাবে কাজ করে, যেখানে কয়েকজন মানুষ মিলে একটা তবিল গঠন করে, নিজেদের প্রয়োজনে ব্যবহার করে, এই আন্তর্জাতিক ব্যাংকগুলো কি ঠিক সেই মডেলেই কাজ করে? ধারণাটা মানে বেসিক আইডিয়াটা অনেকটা সমবায় সমিতির মতোই, তবে এর পরিসরটা বিশাল আর প্রভাব সুদূরপ্রসারী। এখানে তো আর ব্যক্তি মানুষ নেই, ব্যক্তি মানুষের বদলে আস্ত দেশগুলো সদস্য হয়। ও আচ্ছা, দেশগুলোই সদস্য। হ্যাঁ, তারা নিজেদের এবং একে অপরের উন্নয়নের জন্য, যেমন ধরুন বড় বড় রাস্তাঘাট, সমুদ্রবন্দর বা বিদ্যুৎ কেন্দ্র বানানোর জন্য একটা বিশাল তহবিল গঠন করে। যখন কোনো একক উন্নয়নশীল দেশের পক্ষে নিজেদের বাজেটের টাকায় এত বড় অঙ্কের অর্থ যোগান দেওয়া সম্ভব হয় না, তখন তারা এই আন্তর্জাতিক ব্যাংকের দ্বারস্থ হয়, তাই তো? একদম ঠিক। সবাই মিলে টাকা জমায় এবং যার যখন প্রয়োজন সে সেখান থেকে ঋণ নেয়। কিন্তু এখানে আমার একটা বিষয়ে বেশ খটকা লাগছে। লক্ষ্য করার মতো ব্যাপার হলো এনডিবি এবং AIIB এই দুটো বিশাল ব্যাংকেরই সদর দপ্তর চীনে অবস্থিত। একটি সাংহাইতে, অন্যটি বেইজিংয়ে। এটা নিশ্চয়ই নিছক কোনো কাকতালীয় ব্যাপার হতে পারে না। না না, আন্তর্জাতিক কূটনীতিতে আসলে কাকতালীয় বলে কিছুই নেই। তো সমবায় সমিতির সবচেয়ে শক্তিশালী সদস্যও কি কেবল নিজের বাড়িতে ক্যাশবাক্সটা রাখতে চাইছে, নাকি এর পেছনে অর্থনীতির অন্য কোনো সমীকরণ কাজ করছে? যদি আমরা বিষয়টা একটু বড় পরিসরে দেখি, তাহলে এর পেছনে গভীর কৌশলগত কারণ দেখতে পাব। চীন নিজেকে বৈশ্বিক অর্থনীতির একটি প্রধান হাব বা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। ব্রিক্স এবং এশীয় অবকাঠামো উন্নয়নের মতো বিষয়গুলোতে চীনের এই ভৌগোলিক ও অর্থনৈতিক অবস্থান একটা বড় কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করছে। মানে তারা শুধু টাকা দিচ্ছে না, নিয়ন্ত্রণটাও কাছে রাখছে। হ্যাঁ,
যখন কোনো বড় আন্তর্জাতিক ব্যাংকের সদর দপ্তর একটি দেশে থাকে তখন সেই দেশের নীতি নির্ধারকরা ব্যাংকের সার্বিক সিদ্ধান্তে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে বেশ বড় প্রভাব ফেলতে পারেন। এটি কেবল ক্যাশবক্স নিজের কাছে রাখার বিষয় নয়। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? এটি হলো বৈশ্বিক অর্থায়নের নিয়মকানুনগুলো নিজের সুবিধামতো পরিচালনা করার একটা সুদূর প্রসারী কৌশল। তার মানে কেবল তহবিল গঠনেই শেষ কথা নয়, সেই তহবিলের নিয়ন্ত্রণ কার হাতে থাকছে, কে নির্ধারণ করছে কোন প্রজেক্টে টাকা যাবে আর কোনটায় যাবে না, সেটা অনেক বড় একটা ভূ-রাজনৈতিক খেলা। ঠিক বলেছেন, তবে বিপরীত চিত্রটাও কিন্তু আছে। আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক বা এএফডিবির দিকে তাকালে দেখা যায় এর সদর দপ্তর কোনো পশ্চিমা দেশে বা বিশ্বের অন্য কোনো উন্নত প্রান্তে নয়, বরং আইভরি কোস্টের আবিদজানে। হ্যাঁ, আফ্রিকাতেই অবস্থিত। এটি প্রমাণ করে যে অঞ্চলভিত্তিক উন্নয়নের জন্য ভৌগোলিক বিকেন্দ্রীকরণ কতটা জরুরি। আফ্রিকার উন্নয়নের জন্য ব্যাংকটি আফ্রিকাতেই অবস্থিত হতে হবে, কারণ বাইরের কোনো মহাদেশ থেকে এসে সেখানকার আঞ্চলিক সমস্যাগুলো ততটা ভালোভাবে বোঝা বা সমাধান করা আসলে সম্ভব নয়। তো এই বিকেন্দ্রীকরণ নিশ্চিত করে যে স্থানীয় মানুষের চাহিদাই সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। একদমই তাই। অর্থাৎ অবকাঠামো উন্নয়নের জন্য ভৌগোলিক অবস্থান এবং স্থানীয় নিয়ন্ত্রণ একটা বড় ফ্যাক্টর। কিন্তু শুধু প্রজেক্টে অর্থায়ন করাই তো আর বিশ্ব অর্থনীতির একমাত্র কাজ নয়। না, নিশ্চয়ই না। যখন দেশগুলো শুধু রাস্তাঘাট বানানোর মধ্যে সীমাবদ্ধ না থেকে নিজেদের বাণিজ্যের নিয়মকানুন এবং আইনি কাঠামো একীভূত করতে চায়, তখন কি ঘটে? এখানেই আমরা আঞ্চলিক ব্যাংকের ধারণা থেকে বেরিয়ে এসে আরও বিশাল বৈশ্বিক জোটের দিকে পা বাড়াই। আর এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। হ্যাঁ, কারণ এখান থেকেই অর্থনীতির নিয়মগুলো বদলে যায়। আমাদের সোর্স নোটে একটি বিষয় খুব স্পষ্ট করা হয়েছে: অর্থনৈতিক জোট এবং বাণিজ্য জোটের মধ্যকার পার্থক্য। বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট হল ইইউ বা ইউরোপীয় ইউনিয়ন, আর বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্য জোট হল ডব্লিউটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। অনেকেই কিন্তু মনে করেন বাণিজ্য আর অর্থনীতি একই জিনিস, দুটোকে একই মুদ্রার এপিটোপিট ভাবেন। হ্যাঁ, সাধারণ দৃষ্টিতে তো তেমনই মনে হয়। এই দুটির মৌলিক পার্থক্যটা আসলে কোথায়? মেকানিজম বা কার্যপদ্ধতির দিক থেকে এদের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। খুব সহজ ভাষায় বললে বাণিজ্য জোট বা ডব্লিউটিও মূলত বৈশ্বিক বাণিজ্যের নিয়মকানুন, শুল্ক এবং আদান প্রদান নিয়ে কাজ করে। আচ্ছা। ধরুন, এক দেশ আরেক দেশে পণ্য রপ্তানি করবে। সেখানে ট্যাক্স বা শুল্ক কত হবে, কোনো দেশ নিয়মের বাইরে গিয়ে বাণিজ্যে বৈষম্য করছে কিনা, বা অন্য দেশের পণ্য আটকাতে ইচ্ছাকৃতভাবে কোনো বাধা তৈরি করছে কিনা, ডব্লিউটিও সেই নিয়মগুলো ঠিক করে দেয়। এটা তো অনেকটা আন্তর্জাতিক বাণিজ্যের মাঠের রেফারির মতো শোনালো। হ্যাঁ, চমৎকার একটা উপমা। ঠিক রেফারির মতোই কাজ করে তারা। কিন্তু একটু দাঁড়ান, যদি ডব্লিউটিও রেফারির মতোই কাজ করে, তাহলে প্রতিনিয়ত বিশ্বের বড় বড় অর্থনীতির দেশগুলোর মধ্যে এত বাণিজ্য যুদ্ধ বা ট্রেড ওয়ার কেন দেখা যায়? রেফারির বাঁশি কি তাহলে কেউ শুনছে না? এখানেই বাণিজ্য জোটের সবচেয়ে বড় সীমাবদ্ধতা লুকিয়ে আছে। রেফারির হাতে বাঁশি আছে ঠিকই, কিন্তু মাঠ থেকে খেলোয়াড়কে বের করে দেওয়ার মতো নিরঙ্কুশ ক্ষমতা সবসময় তার থাকে না। ও আচ্ছা, মানে তারা শুধু নিয়ম দেখাতে পারে। হ্যাঁ, ডব্লিউটিও নিয়ম তৈরি করে, বিবাদ হলে বিচারও করে, কিন্তু একটি স্বাধীন সার্বভৌম দেশের ওপর সেই রায় জোর করে চাপিয়ে দেওয়ার ক্ষমতা তাদের অত্যন্ত সীমিত। যখন পরাশক্তিগুলো নিজেদের অভ্যন্তরীণ স্বার্থকে বৈশ্বিক নিয়মের ঊর্ধ্বে রাখে, তখন এই রেফারির খুব বেশি কিছু করার থাকে না আসলে। বুঝতে পারছি, নিয়ম মানানোর ক্ষেত্রে এখানে একটা আইনি কাঠামো আছে ঠিকই, কিন্তু সরাসরি নিয়ন্ত্রণ বা পুলিশি ব্যবস্থা নেই। তাহলে অর্থনৈতিক জোট যেমন ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর ক্ষেত্রে মেকানিজমটা কিভাবে কাজ করে? সেখানে কি নিয়ন্ত্রণ আরও বেশি? অনেক অনেক বেশি। অর্থনৈতিক জোট কেবল পণ্য বাণিজ্যে সীমাবদ্ধ থাকে না, এটি সদস্য দেশগুলোর অর্থনীতিকে গভীরভাবে একীভূত করে। এখানে শুধু পণ্য নয়, মানুষ, সেবা এবং মূলধনের অবাধ চলাচল নিশ্চিত করা হয়। মানে বর্ডারলেস একটা ব্যাপার। ঠিক তাই। এর মানে হল সদস্য দেশগুলো কেবল নিজেদের মধ্যে ব্যবসাতেই আটকে নেই, তারা তাদের আইনি ও অর্থনৈতিক কাঠামোকেও একেবারে এক সুতোয় বেঁধে ফেলেছে। চলুন সোর্স ম্যাটেরিয়ালে থাকা ইউরোপীয় ইউনিয়নের খুঁটিনাটি তথ্যগুলো একটু তলিয়ে দেখি, তাহলে বিষয়টা আরও পরিষ্কার হবে। নোটে বলা আছে, এর শুরুটা হয়েছিল ১৯৯২ সালে maastricht চুক্তি বা maastricht ট্রিটির মাধ্যমে। হ্যাঁ, সেটাই ছিল ভিত্তিপ্রস্তর।
বর্তমানে ইইউ-এর সদস্য দেশ হল ২৭টি, আর সর্বশেষ সদস্য হিসেবে যোগ দিয়েছে ক্রোয়েশিয়া। কিন্তু এদের পতাকার পেছনের ধারণাটা আমার কাছে বেশ আকর্ষণীয় লেগেছে। পতাকার বিষয়টা অনেকেই ভুল বোঝেন। একদম। নীল রঙের পতাকায় ১২টি সোনালী তারকা বৃত্তাকারে সাজানো থাকে। আমেরিকার পতাকায় যেমন তাদের অঙ্গরাজ্যগুলোর সংখ্যার ভিত্তিতে তারা থাকে, অনেকেই ভাবতে পারেন যে এখানেও বোধহয় তাই, কিন্তু আদতে তা নয়। এই ১২টি তারকা আসলে পূর্ণতা ও ঐক্যের প্রতীক। এর সাথে ২৭ জন সদস্যের কোনো সরাসরি সম্পর্ক নেই। এখানকার সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হল শত শত বছর ধরে নিজেদের মধ্যে যুদ্ধ করা ইউরোপের দেশগুলো আজ এমন একটি পতাকার নিচে এসে দাঁড়িয়েছে যা পূর্ণতা নির্দেশ করে। এটাই আধুনিক কূটনীতির অন্যতম বড় একটা চমক। আসলেই, যারা এক সময় একে অপরের রক্ত ঝরিয়েছে তারা আজ এক। হ্যাঁ, এই দেশগুলো একসময় নিজেদের সীমানা নিয়ে রক্তক্ষয়ী লড়াই করেছে, আর এখন তারা নিজেদের সীমানাই তুলে দিয়েছে। আর এই ঐক্যের সবচেয়ে বড় প্রমাণ হল তাদের একক মুদ্রা, ইউরো। হ্যাঁ, ইউরোর প্রসঙ্গেই আসছিলাম। নোটে দেওয়া আছে ইউরো মুদ্রার জনক হলেন অর্থনীতিবিদ রবার্ট মুন্ডেল, আর ১৯৯৯ সালের ১ জানুয়ারি ইউরো মুদ্রা আনুষ্ঠানিকভাবে চালু হয়। কিন্তু এখানে একটা বড় খটকা আছে। কি রকম খটকা? সোর্স নোটে বলা হচ্ছে ইইউ-এর ২৭টি দেশের মধ্যে মাত্র ২০টি দেশ নিজেদের আলাদা মুদ্রা বাদ দিয়ে এই একক মুদ্রা বা ইউরো গ্রহণ করেছে। এই ২০টি দেশকে একত্রে ইউরোজোন বলা হয়। তো প্রশ্ন হল, বাকি ৭টি দেশ কেন ইউরো গ্রহণ করল না? যদি একীভূত হওয়াই মূল লক্ষ্য থাকে, তাহলে এত বড় একটা জায়গায় ছাড় দেওয়া হলো কেন? এর কারণটা অর্থনীতির খুব গভীরে প্রথিত। একটি দেশের সার্বভৌমত্বের অন্যতম বড় প্রতীক হল কিন্তু তার নিজস্ব মুদ্রা। আচ্ছা। নিজস্ব মুদ্রা থাকা মানে হল অর্থনৈতিক সংকটের সময় সেই দেশের কেন্দ্রীয় ব্যাংক চাইলে টাকা ছাপাতে পারে, বাজারে অর্থের যোগান বাড়াতে পারে বা সুদের হার কমাতে পারে। যখন কোনো দেশ ইউরো গ্রহণ করে তখন সে আসলে তার এই আর্থিক স্বাধীনতা বা মুদ্রা নিয়ন্ত্রণের ক্ষমতাটা পুরোপুরি ছেড়ে দেয়। তার মানে নিজের দেশের অর্থনীতিকে চালানোর স্টিয়ারিং হুইলটা অন্য কারো হাতে তুলে দেওয়ার মতো ব্যাপার, তাই না? একেবারেই তাই। ইউরোজোনে যোগ দিলে সেই দেশের সুদের হার বা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক। এখন ধরুন ইউরোজোনের একটি দেশের অর্থনীতি খুব খারাপ অবস্থায় আছে, তাদের প্রচুর অর্থ দরকার, কিন্তু তারা চাইলেই টাকা ছাপাতে পারবে না, কারণ মুদ্রার নিয়ন্ত্রণ তো তাদের হাতে নেই। ঠিক। আবার অন্য একটি দেশের অর্থনীতি হয়তো খুব চাঙা, তাদের পলিসি সম্পূর্ণ ভিন্ন হওয়া প্রয়োজন। এই দুই ভিন্ন অবস্থাকে একটিমাত্র মুদ্রা দিয়ে নিয়ন্ত্রণ করাটা প্রচণ্ড ঝুঁকির। যাদের অর্থনীতি এই একক কাঠামোর জন্য পুরোপুরি প্রস্তুত ছিল না বা যারা এই ঝুঁকি নিতে চাননি, তারাই মূলত ইউরোজোন থেকে নিজেদের বাইরে রেখেছেন। বাপরে, এটা তো সত্যিই একটা বিশাল ত্যাগের ব্যাপার। তার মানে যারা ইউরো গ্রহণ করেছে তাদের অর্থনৈতিক ভালোমন্দ একেবারে আক্ষরিক অর্থে একে অপরের উপর নির্ভরশীল। হ্যাঁ, একজনের অর্থনীতি ডুবলে পুরো ইউরোজোনে তার প্রভাব পড়বে। ইউরোপীয় ইউনিয়ন মূলত ভৌগোলিক নৈকট্য এবং চরম অর্থনৈতিক একীকরণের একটা নিখুঁত উদাহরণ বলা যায়। কিন্তু এবার যদি ভৌগোলিক সীমানার ধারণাটাই পাল্টে দেওয়া যায়, ধরুন যদি দেশগুলো একে অপরের প্রতিবেশী না হয়, তখন জোট গঠনের সমীকরণ সম্পূর্ণ বদলে যায়। আমাদের সোর্স নোটে ঠিক এর পরেই এমন একটি জোটের কথা বলা হয়েছে যার ধরন ইইউ থেকে একেবারেই আলাদা। জোটটির নাম D8 বা ডেভেলপিং 8। D8। এটি মূলত ৮টি উন্নয়নশীল মুসলিম দেশের একটি অর্থনৈতিক সহযোগিতা জোট। নোটে শুরুতে একটি ভুল তথ্য ছিল, লেখা ছিল ৯টি দেশ এবং ৩ বছর পরপর সম্মেলন, কিন্তু সঠিক তথ্যটি হল সদস্য দেশ ৮টি এবং শীর্ষ সম্মেলন প্রতি ২ বছর পরপর অনুষ্ঠিত হয়। এই ২ বছর পরপর সম্মেলনের বিষয়টি কিন্তু বেশ যুক্তিসঙ্গত, কারণ এই দেশগুলো ভৌগোলিকভাবে একে অপরের কাছাকাছি নেই, তাই প্রতিনিয়ত একত্রে বসা তাদের জন্য বাস্তবসম্মত নয়। ঠিক বলেছেন। আর নোটে এই ৮টি দেশের নাম মনে রাখার একটা বেশ মজার এবং পরিচিত মেমোরি ট্রিক্স দেওয়া আছে। শর্টকাট সূত্রটা হল বাপ মা নাই তুমি সব। হ্যাঁ, এই ধরনের শর্টকাটগুলো তথ্য মনে রাখার জন্য চমৎকার কাজ করে। হ্যাঁ, আদ্যক্ষরগুলো মেলালে খুব সহজেই দেশগুলোর নাম পাওয়া যায়। যেমন বা দিয়ে বাংলাদেশ, প
প দিয়ে পাকিস্তান, মা দিয়ে মালয়েশিয়া, নাই দিয়ে নাইজেরিয়া, তু দিয়ে তুরস্ক, মি দিয়ে মিশ্র এবং সবশেষে ই দিয়ে ইরান ও ইন্দোনেশিয়া। শর্টকাট হিসাবে এটা দারুণ, কিন্তু আমার কাছে সবচেয়ে চমকপ্রদ মনে হয়েছে এই নামগুলোর পেছনের ভৌগোলিক অবস্থানটা। কেন বলুন তো? এই জোটের সদস্য দেশগুলো কিন্তু কোনোভাবেই একে অপরের সীমানা ঘেঁষা প্রতিবেশী নয়। ঠিক এই জায়গাটিতেই D8 অন্যান্য প্রথাগত জোট থেকে আলাদা। একটু খেয়াল করলে দেখা যাবে বাংলাদেশ ও পাকিস্তান দক্ষিণ এশিয়ায়, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ায়, ইরান মধ্যপ্রাচ্যে, তুরস্ক আবার ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে। আর মিশর ও নাইজেরিয়া আফ্রিকায় অবস্থিত। হ্যাঁ, এরা এশিয়া, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য জুড়ে বিশাল এক ভৌগোলিক এলাকা জুড়ে ছড়িয়ে আছে। অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের মতো এখানে ভৌগোলিক নৈকট্য বা একই মহাদেশে থাকার কোনো বাধ্যবাধকতা কাজ করেনি। তাহলে এই ৮টি দেশ এত দূরত্ব সত্ত্বেও একত্রিত হলো কেন? কারণ আধুনিক বিশ্বের জোট গঠনের ভিত্তি কেবল মানচিত্রের সীমানা নয়। ইউএর মতো জোটগুলো যেখানে একই অঞ্চলের দেশগুলোকে নিয়ে গঠিত, সেখানে D8-এর মূল অনুঘটক হল উন্নয়নশীল অবস্থা এবং সাংস্কৃতিক বা ধর্মীয় পরিচিতি। মানে তাদের সমস্যাগুলো একই রকম। ঠিক তাই, এই ৮টি দেশেরই অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো অনেকটা কাছাকাছি। তারা প্রত্যেকেই উন্নয়নশীল, তাদের জনসংখ্যা কাঠামো, শিল্পের বিকাশ, কৃষির ওপর নির্ভরশীলতা এবং বিশ্ব বাজারের সাথে প্রতিযোগিতার ধরন প্রায় একই রকম। এটা সত্যিই একটা ভিন্ন দৃষ্টিকোণ। মানে একটি দেশ তার প্রতিবেশী দেশের সাথে জোট না করে হাজার মাইল দূরের একটা দেশের সাথে জোট করছে, কারণ তাদের উভয়ের সমস্যা এবং লক্ষ্য এক। হ্যাঁ, এখানে আঞ্চলিক হাবগুলোকে পাশ কাটিয়ে নিজেদের মতো করে একটা সমান্তরাল কাঠামো দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে, তাই তো? একদম সঠিক। ভৌগোলিক দূরত্ব থাকলেও অভিন্ন অর্থনৈতিক লক্ষ্য এবং উন্নয়নশীল দেশের চ্যালেঞ্জগুলো একত্রে মোকাবিলা করার তাড়না থেকে যে শক্তিশালী জোট তৈরি হতে পারে, D8 তারই একটা জ্বলন্ত প্রমাণ। তো শুধু মানচিত্রে পাশাপাশি থাকলেই বন্ধু হতে হবে এমন কোনো কথা নেই। না, বরং একই রকম অর্থনৈতিক বাস্তবতার মুখোমুখি হওয়া দেশগুলো একে অপরের জোরালো মিত্র হতে পারে। আন্তর্জাতিক সম্পর্ক যে প্রতিনিয়ত নতুন নতুন সমীকরণে বিকশিত হচ্ছে, এটা তারই লক্ষণ। আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ মেকানিজম বা পদ্ধতি সম্পর্কে জানলাম। আমরা দেখলাম কিভাবে চীনের সাংহাইতে থাকা NDB বা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এবং বেইজিংয়ের AIIB আন্তর্জাতিক তহবিলের মাধ্যমে ভূ-রাজনৈতিক কৌশল নির্ধারণ করে। হ্যাঁ, আর একই সাথে আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক কিভাবে অঞ্চলভিত্তিক বিকেন্দ্রীকরণ নিশ্চিত করে সেটাও আমরা দেখেছি। ঠিক, আমরা বুঝলাম বাণিজ্য জোট হিসেবে WTO এর সীমাবদ্ধতা এবং ঠিক কী কারণে বৈশ্বিক নিয়মের চেয়ে অনেক সময় দেশের নিজস্ব পলিসি বড় হয়ে ওঠে। এরপর আমরা জানলাম ইউরোপিয়ান ইউনিয়নের গভীরে থাকা একীভূতকরণের গল্প, যেখানে ২০টি দেশ নিজেদের অর্থনৈতিক স্টিয়ারিং হুইল ইউরোর মাধ্যমে এক জায়গায় নিয়ে এসেছে। আর সব শেষে আমরা দেখলাম D8-এর মতো জোট যারা ভৌগোলিক দূরত্বের সীমানা পেরিয়ে শুধু অভিন্ন লক্ষ্য আর মানসিকতার জোরে নিজেদের এক সুতো বেঁধেছে। পুরো ল্যান্ডস্কেপটা দেখলে এটা স্পষ্ট হয় যে দেশগুলো তাদের টিকে থাকার জন্য কেবল একটি মাত্র কাঠামোর ওপর নির্ভর করে না। তারা নিজেদের প্রয়োজন অনুযায়ী ভিন্ন ভিন্ন জোটের মাধ্যমে তাদের ভূ-রাজনৈতিক কৌশলগুলোর ভারসাম্য বজায় রাখে। একেবারেই কোনো দেশই এখন আর একটা ঝুড়িতে সব ডিম রাখে না। আর ঠিক এই জায়গা থেকে বিদায় নেওয়ার আগে যিনি শুনছেন তার নিজস্ব ভাবনার জন্য একটি নতুন প্রশ্ন ছুড়ে দিয়ে যেতে চাই। আচ্ছা, আজ আমরা দেখলাম যে জোটগুলো কখনো ভৌগোলিক নৈকট্যের ওপর ভিত্তি করে তৈরি হয়, যেমন EU, কখনো উন্নয়ন ও সংস্কৃতির ওপর দাঁড়িয়ে থাকে, যেমন D8, আবার কখনো কেবল বাণিজ্যের নিয়মের ওপর ভর করে চলে, যেমন WTO। বর্তমান বিশ্বের প্রায় প্রতিটি দেশই কিন্তু একই সাথে এমন একাধিক ভিন্ন ভিন্ন জোটের সদস্য। হ্যাঁ, এটাই বাস্তবতা। কিন্তু একটু ভেবে দেখুন তো, যখন এই ভিন্ন ভিন্ন জোটগুলোর নিজস্ব স্বার্থ একে অপরের সাথে সরাসরি সাংঘর্ষিক হয়ে ওঠে, তখন কি ঘটে? ধরুন কোনো একটি দেশের আঞ্চলিক জোট বলছে একরকম নীতি গ্রহণ করতে, আর তার বৈশ্বিক বাণিজ্য জোট ঠিক তার উল্টোটা দাবি করছে। এটা খুবই বাস্তব এবং জটিল একটি সংকট। সেই চরম সংকটময় মুহূর্তে রাষ্ট্রগুলো কিভাবে এই জটিল কূটনীতিক ও অর্থনৈতিক সমীকরণ মেলায়? এই আন্তর্জাতিক কূটনীতির ধূসর জগতে তারা কিভাবে নিজেদের পথ খুঁজে বের করে?
এই প্রশ্নটির মাঝেই মূলত আন্তর্জাতিক সম্পর্কের আসল রহস্য লুকিয়ে আছে। এটা মেলাতেই তো রাষ্ট্রগুলোর ঘুম হারাম হয়ে যায়। যারা শুনছেন তাদের নিজস্ব ভাবনার জন্য এই চিন্তা উদ্রেককারী প্রশ্নটি রেখেই আমাদের আজকের বিস্তারিত বিশ্লেষণ এখানেই শেষ করছি। বিশ্বের এই জটিল সমীকরণগুলোর পেছনের কারণগুলো খোঁজার চেষ্টা অব্যাহত থাকুক।